আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাইফুল স্টাইল থেকে। আমি সাইফুল, নতুন একটি ব্লগে। এক মাস রোজা রাখার পরে কোথাও যাওয়া হয় নাই, যে কারণে কোনো প্রকার ভিডিও চ্যানেলে আপলোড করা হয় নাই। এক মাস রোজা রাখার পরে ঈদের বন্ধের মধ্যে যে তেলের সংকট চলতেছে, কোথাও যাব কি যাব না ভেবে খুব টেনশন ছিল। তো পরে ভাবতে চিন্তা করলাম যে না, যাই ঘুরে আসি। তো আজকে বের হইলাম আমার বন্ধুকে নিয়ে, সঙ্গীত শিল্পী। যাচ্ছি হচ্ছে পাবনা যাওয়া হয়নি আমার কোনো সময়। পাবনা, রূপপুর, ঈশ্বরদী হয়ে পাবনা দেখি ঘোরার কী কী প্লেস আছে, সেই প্লেসগুলো এক্সপ্লোর করে আজকে ভিডিও হবে। তো চলেন যাওয়া যাক। বের হওয়ার কথা ছিল সকাল 8টায়, বের হইতে বেজে গেল সকাল 7টায় বের হওয়ার কথা ছিল, বের হইতে বেজে গেল 8টা। ঢাকা ঘুমাচ্ছে। এতক্ষণে আমিনবাজার পার হয়ে গেলাম নতুন ব্রিজ দিয়ে। এই রোড এর আগেও আমি দেখাইছি আপনাদেরকে ভিডিওতে। তাছাড়া যাওয়ার রুট প্ল্যানটা হচ্ছে এখান থেকে আরিচা দিয়ে ফেরি পার হয়ে কাজিরহাট হয়ে বের হয়ে যাব। সেই চিরচেনা মানিকগঞ্জের যে বাইপাস যে রোডটা আছে, সেই রোডটা দিয়ে বের হব। তো যাচ্ছি, চলেন যাওয়া যাক পাবনা। ভাই রে ভাই, এই যে মাইকগুলো দেখা যাচ্ছে কিনা জানি না। এই মাইকগুলো মনে হয়, এই মাইকগুলো খুব সম্ভবত সাভার থেকে এ পর্যন্ত লাগেছে আমার মনে হয়। যা যেহেতু নতুন দল ক্ষমতায়, তারেক রহমানের এই প্রথম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম কে 26শে মার্চ পালন করা, যে কারণে হয়তো উনি এখান দিয়ে যাবে স্বাভাবিকভাবেই স্মৃতিসৌধতে, যে কারণে এইভাবে মাইকগুলো লাগেছে যা মনে হয়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই ফেরিতে উঠবো পাটুরিয়া ফেরিঘাটে। মানে আপনার বাইক আর যাত্রী ভাড়া, বাইকের মধ্যে যদি একটা যাত্রী থাকে বা দুইটা যাত্রী থাকে, সেই ক্ষেত্রে ভাড়া হচ্ছে ফিক্সড 150 টাকা, আর পল্টন চার্জ হচ্ছে 35 টাকা। যেটাকে ওরা বলতেছে অনেক সময় হচ্ছে এই কী বলে, বাইকের জন্য আলাদা 150 টাকা, আর দুইজন যাত্রী যাবে এর জন্য 15-30 টাকা। এটা কাউন্টারে বললো। পরবর্তীতে জানতে পারলাম যে না, 35 টাকা হচ্ছে পল্টন চার্জ 35 টাকা, আর বাইকের ভাড়া যাত্রী সহ 150 টাকা। এখন ফেরি ছাড়ার পরে বোঝা যাবে
যাত্রীরা আবার সিন্ডিকেট করে আলাদা কোনো ভাড়া নাই কিনা। আর এই হলো ফেরির অবস্থা। এখন পর্যন্ত ফেরি উঠতে পারি নাই। এই বাইক আছে 3টা, এখানে একটা ট্রাক, 2টা প্রাইভেট কার, একটা বাইক আছে। দেখেন কি প্রেশারটা দিল। কয় টাকা? 20 টাকা। 20 টাকা জিনিস কি ভালো? আমার কাছে এই মুহূর্তে এর চেয়ে ভালো কিছু নাই। আসসালামু আলাইকুম, চলে আসলাম কাজিরহাট ফেরিঘাট। ফেরির থেকে নামার পালা। আর এখান থেকে ডেস্টিনেশন আবার নেক্সট 56 কিলো পাবনা। আসসালামু আলাইকুম, চলে আসলাম পাবনা শহরে। যারা পাবনা শহরের বাসিন্দারা আছেন, যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন অবশ্যই বলবেন, কমেন্টসে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, অনেক। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আরও বেশি ভিডিও করতে মন চাবে। আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কোথায় কোথায় যাওয়া যায়, ঢাকা থেকে ইজিলি মুভ করা যায়। যদিও এখন যেহেতু সারা দেশে তেলের একটা ক্রাইসিস চলতেছে, দেখি আল্লাহ আমাদের কপালে কি রাখছে, কখন এই ক্রাইসিস শেষ হয় সেটা আল্লাহই ভালো জানে। এখন যাচ্ছি সুচিত্রা সেনের বাড়িতে। বাংলার নায়িকা সুচিত্রা সেন। চলে আসলাম কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের সংগ্রহশালায়। এখানে গেট দিয়ে ঢুকতেই আমার একটা দৃষ্টিনন্দিত ছবি আছে। যেটা ভিতরে যাওয়া যাক। তুই কি নাম শুনছিলি এই নায়িকার? সুচিত্রা সেন চিনস? এখানে আমার একটা স্ট্যাচুর মতো বানানো আছে সুচিত্রা সেন। পাবনা শহরের এই শান্ত বাড়িটি একসময় ছিল বাংলার চলচ্চিত্র কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের শৈশবের ঠিকানা। এটা ছিল ওনার পৈতৃক বাড়ি। 1931 সালে জন্ম নেওয়া সুচিত্রা সেন এর আসল নাম হলো রমা দাশগুপ্ত। এই ছোট শহর থেকেই শুরু করেছিলেন তিনি তার জীবনের যাত্রা। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলা ও ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী। আজও এই বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে তার শৈশব, তার স্বপ্ন, এক অসাধারণ তারকা হয়ে ওঠার গল্প।
সুচিত্রা সেনের বাড়ির পাশে একটা কক্ষে দেখতে পেলাম ওনার একটা ছোট স্কুলের মতো। এখানেই হয়তো তিনি ওনার অবসর সময়ে গ্রামের বাচ্চাদেরকে পড়ালেখা করাতেন, যা আজ কালের সাক্ষী হিসেবে, স্মৃতি হিসেবে সুচিত্রা সেনের বাড়িতে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাই, এখানে কি প্রতিদিন দর্শনার্থী আসে? প্রতিদিনই আসে। এটা খোলা থাকে সপ্তাহে কি বার? সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, সাপ্তাহিক বন্ধ সোমবার শুধু। সোমবার শুধু? সোমবারে বন্ধ থাকে। এছাড়া সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? 10টা থেকে 5টা। 10টা থেকে 5টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন দর্শনার্থী আসতে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নাকি? আপনি এখানে আছেন? থেকেও আসে। হ্যাঁ, কোথা থেকে? ভারত থেকেও আসে। ভারত থেকেও আসে। ওনার তো মূল বাড়ি তো ছিল ভারতে। মোর বাড়ি প্রথম তো সেই সময়ে এখানে বাড়ি ছিল, এটা আচ্ছা। ওনার বাবার বাড়ি, আচ্ছা পৈতৃক বাড়ি। আচ্ছা এখনো পুরো করুণা বাবার নামে আসে। আচ্ছা আচ্ছা তারপরে 47 সালে বিয়ের কারণে মহানায়িকা চলে যায়। আচ্ছা ওনার বিয়ে হয় পুরান ঢাকার আচ্ছা। পুরান ঢাকাতে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর 50 সালে ওনার বাবা পাবনা পৌরসভাতে চাকরি করতেন, স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। 50 সালে রিটায়ারমেন্ট হলেন। তারপরে আর কি এখান থেকে এসে কলকাতায় সবাই ফ্যামিলির সাথে চলে গেলেন। তাহলে ওনার মানে বংশ পরম্পরা যেটা বলি বা পরবর্তী জেনারেশন যেটা, সেটা হচ্ছে কি কলকাতায় আছে। তারা কি এখানে আসে? এমনি আসে না, এমনি এই যে স্মৃতি সংরক্ষণ পরিষদের সাথে যোগাযোগ আছে। আচ্ছা, যাক ভালো। সুচিত্রা সেনের বাড়ির পাশে এটা হচ্ছে কি একটা জমিদার বাড়ি, যেটার অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা দেখা যাচ্ছে। জমিদার বাড়িটার কালার খুব সুন্দর, আর জমিদার বাড়িটা অনেক বড়। কিন্তু জমিদার বাড়িটার পেছনে মনে হয় ওদের যে মানে আত্মীয় স্বজন বা বংশ লোকজন যারা বলি না কেন, তারা হয়তো এখানে থাকে। কিন্তু জমিদার বাড়িটা যে আসলে কাদের, সেই সম্পর্কে কোনো নাম ঠিকানা কিছুই নেই। তৎকালীন জমিদাররা যারা ছিলেন, তারা জমিদারি ভঙ্গিতে থাকার জন্য কি সুন্দর নিখুঁত প্ল্যানিং, যেটাকে বলা হয় নিখুঁত প্ল্যানিং করছে থাকার জন্য। মানে ইচ্ছা যাকে বলে, সেটাই এটা। সব কিছু এখন কালের সাক্ষী ছাড়া কিছুই না। পাবনার ইতিহাসে এক নিভৃত কিন্তু গুরুত্বপূর্ণ নিদর্শন হলো রামগোপাল চাকির এই বাড়িটি। ব্রিটিশ আমলে রামগোপাল চাকি ছিলেন স্থানীয় একজন প্রভাবশালী জমিদার ও সমাজসেবক, আর এখান থেকেই ব্রিটিশরা জমিদারি, প্রশাসন, সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করত। পাবনা শহরটা অনেক সুন্দর। শান্ত শিষ্ট, কোলাহল মুক্ত। যাচ্ছি, এখানে নাকি একটা বিল্ডিং আছে তারাস ভবন নামের, দেখি ঢোকা যায় কিনা। এটাই মনে হয় তারাস ভবন। চলে আসলাম তারাস ভবন, যেটা হচ্ছে গিয়ে পরিপূর্ণ সংরক্ষিতভাবে হচ্ছে গিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। জায়গাটা খুব সুন্দর। এটা সম্ভবত পুলিশদের আন্ডারে, যে কারণে এটার ভিতরে ঢুকতে দেয় না। তো বললো এটার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, যেহেতু বললাম ঢাকা থেকে আসলাম, সবাই ঢুকতে দেওয়া হয় না। যেহেতু আমরা ঢাকা থেকে আসলাম বলার কারণে ঢুকতে দিছে, যে কারণে সুন্দর। এই হলো গেট। আমি তো পাবনাতে আছি। পাবনার তারাস উপজেলায় অবস্থিত এই রাজবাড়িটি একসময় ছিল জমিদারের ঐশ্বর্য ক্ষমতার প্রতীক। 1800 থেকে 1900 শতকের মধ্যে নির্মিত প্রাচীর ছিল তারাস জমিদারের পরিবারের প্রধান আবাসস্থল। জায়গাগুলো দেখছোস ইমরান? না না না, মানে অনেকদিন মানুষজন থাকে না, কিরকম অবস্থা। এরে মানসিক হসপিটাল আয়া পড়ছে তো, এর লাগে এরকম। পাগলা করা যায়। হুম
অনেক বড়, অনেক। ওই আস্তরায় পাড়ার জায়গা মনে হয় হসপিটালেরই তেলে। বিল্ডিং গুলো দেখ কত পুরাতন পুরাতন বিল্ডিং। এরিয়াটা দেখছিস কত বড়? এই বিল্ডিংটা দেখছস? ধার মারে এই যে ওনাকে ট্রিটমেন্ট করে হ্যাঁ, এগুলো আগে হসপিটালে আসিল। এরিয়া এই হলো পাবনার বিখ্যাত মেন্টাল হসপিটাল, বাংলাদেশে এক নামে সবাই চিনে। এই টোটাল হসপিটালটা নাকি 550 বিঘা জায়গার উপর অবস্থিত। এটা কি আপনার মানে কেউ কল্পনা করতে পারেন? এটা কি কল্পনা করা যায়? 550 বিঘা জায়গা এই অনুকূল ঠাকুর নাকি দান করছে। এখন যাচ্ছি আমরা অনুকূল ঠাকুরের আশ্রমে, দেখি ওনার আশ্রমটা কত বড়। আমরা চলে আসলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ, হেমাদপুর, পাবনার। এখানে না কিছু বানাই ঢুকতেছি, এখন দেখি কি কি আছে। বিশাল জায়গা, যে লোক হচ্ছে আপনার কি বলে এই পাবনা মেন্টাল হসপিটালের জন্য 550 বিঘা জায়গা দান করতে পারে, ওই লোকের ওই সময় কী পরিমাণ জায়গা জমি ছিল। এটা তো ওনার নিজস্ব জায়গার উপরেই করা। এটা ওনার মন্দির, অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ মন্দির ওনার। পিছনে এটাও সুন্দর আছে। সূর্য অস্ত যাচ্ছে। এটা ওনাদের একটা মন্দিরের মতো বানানো আছে। দেখতে পারতেছেন পাবনার হিমাদপুরে অবস্থিত এই সৎসঙ্গ আশ্রমটি প্রতিষ্ঠা করেন আধ্যাত্মিক মহাপুরুষ অনুকূল চন্দ্র। 20 শতকের শুরুতে তিনি এখান থেকেই মানব কল্যাণ, নৈতিকতা ও আত্ম উন্নয়নের বার্তা ছড়িয়ে দেন। এই আশ্রমটি দ্রুতই একটি আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে, যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা আসতেন দীক্ষা ও মানসিক শান্তির জন্য। আজও এই স্থানটি ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান, যেখানে নীরবতা আর ভক্তি খুঁজে পাওয়া যায় এক গভীর আধ্যাত্মিক প্রশান্তি। শুধু এটুকুই নয়, অনুকূল চন্দ্র কিন্তু পাবনা মানসিক হসপিটালের যে 550 বিঘা জায়গা, ওটাও উনি দান করে থাকেন। এখন দেখ সব সব গেটের সামনে আবার তারা পছন্দ করে নাই। এখানে ছোট একটা সৎসঙ্গ পাবলিশিং হাউসও আছে। বাচ্চার মাত্র কে কে আসছিলেন এখানে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঘোরা ফেরা খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। আল্লাহ করতেছি যেন গিয়ে ফেরিটা ধরতে পারি বা ফেরি পাই। যদি ইনকেস ফেরি না পাই, সেক্ষেত্রে আবার ঘুরে আসতে হবে।
অনেকগুলো পথ, প্রায় 200 কিলো ঘুরে আসতে হইব। চলে যাচ্ছি ঢাকার দিকে। যারা পাবনা বাসিন্দা, যারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাহায্য করবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং জানাবেন ব্লগটা কেমন হইলো। এখন সহি সালামতভাবে আল্লাহ রহমতে বাসায় চলে যেতে পারলেই শুক্র, আলহামদুলিল্লাহ। চলেন যাওয়া যাক ঢাকার দিকে। সবাই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে, লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন। সাইফ হোস্টেলকে আশা করি বড় হতে সাহায্য করবেন।